পর্ব 570। নীলের নতুন লক্ষ্য। হে ভগবান, জায়গাটার কি অবস্থা হয়েছে! সত্যি রে, সর্পমস্তাগুলো প্রচন্ড ভয়ঙ্কর। আমাদের ভাগ্য ভালো যে ওদের হাত থেকে আমরা বেঁচে গেছি। এদিক ওদিক তাকিয়ে নিয়ে নীল কথাটা বলে উঠল। নীলের কথা শুনে কুণালের মুখটা বেজার হয়ে গেল। সে বেশ বুঝতে পারছিল যে নীল ইচ্ছে করে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করছে। নীল, ওই লাল বাক্সটা আমার কাছে আছে, ওটা কি এখনই তোমাকে দেব না পরে? ইতস্তত করে প্রশ্ন করল ভীম টুডু। এখনই দাও, গম্ভীর মুখে বলল নীল। বাক্সটার মধ্যে কি আছে জানার জন্য বেশ কৌতূহল হচ্ছিল তার। বাক্সটা যে গভীর জঙ্গলে পাওয়া গেছে সেটাই শুধু আশ্চর্যের বিষয় নয়, তার থেকেও চমকপ্রদ বিষয় হলো নানা রকমের জাদুবিদ্যা রক্ষা করছিল বাক্সটাকে। সেজন্যই সেটার মধ্যে থেকে একটা অদ্ভুত কোল্ড এনার্জি বেরিয়ে আসছিল। নীলের কথা মতো নিজের পোঁটলা থেকে বাক্সটা বের করে আনলো ভীম টুডু। উত্তেজিত হয়ে যেই না নীল বাক্সটার দিকে হাত বাড়ালো, অমনি ঠান্ডায় শরীর কাঁপতে শুরু করলো তার। আমি জানতে চাই যে এর ভেতরে কি আছে। কোন রকমে নিজের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে করতে বাক্সটা খুলে ফেলল নীল। মানালি, কুনাল আর বাকিরা নীলকে ঘিরে দাঁড়িয়েছিল। বাক্সটার ভেতরে কি আছে জানার জন্য তাদের সবাই যথেষ্ট উত্তেজনা হচ্ছে। বাক্সটা নীল সবে একটু ফাঁক করেছে, এমন সময় ভেতর থেকে হিম শীতল হাওয়ার ঝাপটা এসে কাঁপিয়ে দিল তাদের। কি আছেটা কি এই বাক্সের মধ্যে? সেই প্রচন্ড ঠান্ডা হাওয়ার ঝাপটা সহ্য করতে না পেরে বলে উঠল কুনাল। ঠান্ডা হাওয়ার ঝাপটায় তাদের সবার শরীর কাঁপতে শুরু করেছিল। মনে হচ্ছিল এক্ষুনি বুঝি তারা জমে যাবে। যে কোনো কারণেই হোক, এই ঠান্ডা হাওয়াটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল নীলের। তার মনে হচ্ছিল যে আগেও এরকম ঠান্ডা হাওয়ার ঝাপটা সে অনুভব করেছে, কিন্তু কোথায় বা কিভাবে সেসব কিছুই এই মুহূর্তে তার মনে পড়ছিল না। এই বাক্সটার ভেতর আরো একটা বাক্স ছিল। দ্বিতীয় বাক্সটা খুলতেই তার ভেতর থেকে একটা অদ্ভুত কালো আলোর ছটা বেরোতে লাগলো। সবাই একটা অদ্ভুত টান অনুভব করতে লাগলো, যেন এই বাক্সটার ভেতরে ব্ল্যাক হোল রয়েছে আর সবাইকে নিজের দিকে টানছে সেটা। নীল নিজের সর্বশক্তি দিয়ে দুটো বাক্স সাথে সাথে বন্ধ করে ফেলল। এইটুকু করতেই তার প্রচন্ড শক্তি ক্ষয় হয়েছে। ঘামে তার সারা শরীর ভিজে উঠেছে। কুণাল আর বাকিরা খেয়াল করে দেখল যে নীলের মুখের ভাব পুরোপুরি বদলে গিয়েছে। নীল, কি হয়েছে তোমার? চিন্তিত স্বরে প্রশ্ন করল মানালি। নীলের মুখের ভাব দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। হ্যাঁ নীল, হঠাৎ কি হলো তোর? আমায় বল, কি হয়েছে? কিছু বুঝতে না পেরে প্রশ্ন করল কুণাল। অতি কষ্টে একটা ঢোক গিলল নীল। অবশেষে তার মনে পড়ল যে ওই ঠান্ডা হাওয়ার ঝাপটা সে কোথায় অনুভব করেছে, কেন বিষয়টা তার এত চেনা চেনা মনে হচ্ছিল। বাক্সের ভেতর কি আছে এতক্ষণে বুঝতে পেরেছিল সে। বাক্সের মধ্যে থেকে সেই কালো ছটা বেরিয়ে আসছে, যেটা আগের বার ওই ড্রাগন বাক্স থেকে বেরিয়েছিল। সাথে সাথে তার সবকিছু মনে পড়ে গেল। জোজোর কথাগুলো মনে পড়তে লাগলো তার। জোজো পরিষ্কার বলে দিয়েছিল, যে নিয়তির সাথে খেলবে, নিয়তিও তার সাথে খেলবে আর তাকে শেষ করে দেবে। না! সাথে সাথে নীলের ঠোঁট দুটো নড়ে উঠল। ধীরে ধীরে মাথা নেড়ে একেবারে শান্ত হয়ে গেল সে। নীল, তোর কি হয়েছে বলতো? কুণাল বেশ বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু নীলের কোনো কথাই পরিষ্কার করে বুঝতে পারছিল না সে। কুণাল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ক্যাম্পিং ইভেন্টে ফিরে যেতে হবে। কথাটা বলেই নীল বাক্সটা নিজের পোঁটলায় ভরে ভীম টুডু আর বাকিদের সাথে সেই প্রাচীন পাহাড় ছেড়ে বেরিয়ে পড়ল। পাহাড় ছেড়ে পুরোপুরি সমতলে নেমে আসতে পরের দিন রাত হয়ে গেল। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দুদিন কোথা দিয়ে কেটে গেল আর হঠাৎ রাতই বা হয়ে গেল কি করে? একটু আগেই তো সূর্য মাথার উপরে ছিল। আকাশের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল গুটি, কারণ আমরা একটা অন্য দুনিয়ায় চলে গেছিলাম। পাহাড়ের ভেতরের দুনিয়া আর সাধারণ পৃথিবীর মধ্যে অনেক তফাৎ, বুঝিয়ে বলল ভীম টুডু। তবে গুটি এসবের কিছুই বুঝতে পারল না। নীলের আবার সময় বা তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সেই শুধু যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পিং ইভেন্টে পৌঁছতে চাইছিল। কলকাতা পৌঁছতে আরো একটা গোটা দিন সময় লাগলো। কলকাতায় পৌঁছতেই নীল ভীম টুডু আর ডিভাইন ল্যান্ডের সকলকে অমলতাসে পৌঁছে দিয়ে তারপর সোজা কুণালের সাথে ক্যাম্পিং ইভেন্টের দিকে রওনা দিল। তোমরা তো তাড়াতাড়ি ফিরে এলে? চায়ের কাপে চা ঢালতে ঢালতে প্রশ্ন করলেন নবাব গুহ। কিন্তু তার নজর নীল আর কুণালের দিকে যেতেই হাতের চা তার হাতেই রয়ে গেল। অবশেষে গরম চায়ের ধোঁয়া চোখে এসে লাগতে সম্বিত ফিরল ওনার। স্যার, আমার কয়েকটা প্রশ্ন আছে। গোটা অফিসটায় একবার চোখ বুলিয়ে নিয়ে বলল নীল। ক্যাম্পিং ইভেন্টের ছুটি শেষ, ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও আশেপাশে বিশেষ কাউকে দেখা যাচ্ছে না। কি প্রশ্ন? একবার নীলের দিকে তাকিয়ে প্রশ্নটা করেই আবার চায়ের কাপে মন দিলেন নবাব গুহ। আপনি কি পঞ্চতত্ত্ব প্রক্রিয়া সম্পর্কে কিছু জানেন? প্রশ্ন করল নীল। পঞ্চতত্ত্ব প্রক্রিয়া? তোমার কি ওই আপার মার্শাল রিয়েলমের বৈদ্যদের সাথে দেখা হয়েছিল? চমকে উঠে নীলের দিকে তাকালেন নবাব গুহ। নবাব গুহর মুখ থেকে বেরোনো আসল কথাটা ঝপ করে ধরে ফেলল নীল। এই আপার মার্শাল রিয়েলমটা আবার কি জিনিস?
ওদের সাথে তুমি কোনো রকম ঝামেলা করনি তো? চিন্তিত মুখে পাল্টা প্রশ্ন করলেন নবাব গুহ। না, মাথা নেড়ে সরাসরি জানালো নীল। কিন্তু ওই বৈদ্যরা কি এতটাই শক্তিশালী? আপনার কেন মনে হয় যে ওদেরকে সামলানোটা বেশ কঠিন? মাঝখান থেকে ফস করে প্রশ্ন করল কুণাল। একটা দীর্ঘশ্বাস ফেলে কুণালের দিকে তাকালেন নবাব গুহ। আমি ভেবেছিলাম তোমাদের সবকিছু বুঝতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু না, তোমরা দেখছি আমার ভাবনার থেকে অনেক বেশি এগিয়ে। স্যার, আমি চাই যে আপনি স্পষ্ট করে আমাদেরকে সবটা খুলে বলুন। এভাবে গোল গোল জিলাপির প্যাচের মতো কথা ঘুরিয়ে তো কোনো লাভ নেই। ভুরু কুঁচকে বলল নীল। নীলের এমন চাঁচা ছোলা কথা একটু বিরক্ত হয়ে বলতে শুরু করলেন নবাব গুহ। বৈদ্য পরিবার আপার মার্শাল রিয়েলেমের সব থেকে বড় পরিবার, কিন্তু সাধারণ মানুষের পৃথিবীতে ওরা নিজেদের নাক গলায় না। ওদেরকে দেখেছি তা তো বহু বছর হয়ে গেল, কিন্তু এই আপার মার্শাল রিয়েলেম জিনিসটা কি? কিছুই বুঝতে না পেরে আবার প্রশ্ন করল নীল। অন্যদের কথার মাঝখানে কথা বলাটা একটা বদভ্যাস, সেটাও কি তুমি জানো না? আমি সবটা আস্তে আস্তে তোমাকে বুঝিয়ে বলবো, কিন্তু ততক্ষণ নিজের মুখ বন্ধ রাখো। নবাব গুহর মেজাজটা যথেষ্ট খিঁচড়ে ছিল। সাথে সাথে কড়া গলায় নীলকে ধমক দিলেন তিনি। আসলে নবাব গুহ একেবারে নিজের কথাটা শেষ করতে চাইছিলেন, কিন্তু এই দুই অভদ্র ছোকরা একবার নয়, পুরো তিনবার তার কথার মাঝখানে কথা বলেছিল। নবাব গুহর মেজাজ যথেষ্ট চড়া হলেও নীল আর কুণালের মুখে নির্লজ্জের মতো হাসি খেলে গেল। শান্ত হয়ে বসে নবাব গুহর উত্তরের অপেক্ষা করতে লাগলো তারা দুজন। এমন অনেক কিছু এ পৃথিবীতে আছে যে ব্যাপারে তোমরা এখনো কিছুই জানো না। প্রোফাউন্ড রিয়েলম, সেকুলার রিয়েলম, এগুলোর ব্যাপারে যে সবটা আমিও খুব ভালো জানি তেমনটা নয়, কিন্তু সেটা পরের কথা। এসব ব্যাপারে কিছু না জানলেও তোমাদের চলবে। আমাদের প্রধান জানার বিষয় হলো যুদ্ধবিদ্যা, আর এই যুদ্ধবিদ্যার ক্ষেত্রে প্রোফাউন্ড রিয়েলমকে মাঝামাঝি আর সেকুলার রিয়েলমকে খারাপ ধরা হয়। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর নবাব গুহ আবার বললেন, এই যুদ্ধবিদ্যার দুনিয়ায় এখনো আমরা মাঝখানেই রয়েছি। ধারা পরিবার এই সেন্ট্রাল প্রোফাউন্ড রিয়েলেমের মধ্যে যেমন সব থেকে বড়, ঠিক সেই রকমই বৈদ্য পরিবার মার্শাল হাই প্রোফাউন্ড রিয়েলেমের মধ্যে সব থেকে বড়। এবার ওদের অবস্থানটা বুঝতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। নবাব গুহর কথা শুনে নীলের মাথার চুল খাড়া হয়ে গেল। এতগুলো কথা হজম করা তার জন্য সহজ নয়। এই প্রথম সে আজ জানতে পারল যে আপার মার্শাল রিয়েলেম বলেও কিছু একটা আছে যা সবার ওপরে। কিন্তু তাই যদি হবে, তাহলে ইম্পেরিয়াল ক্যাপিটালের ভূমিকাটা কি? তাদের তো এতদিনে নিজস্ব মহাদেশ তৈরি করে ফেলা উচিত ছিল। এই ছোটখাটো গুড আর ব্যাড গ্রুপরা যখন নিজেদের হেডকোয়ার্টার তৈরি করতে পারে, সবার চেয়ে সেরা এই বৈদ্য পরিবার এরকম জঙ্গলের ভেতরে থাকে কেন? স্যার, বৈদ্য পরিবার যদি এতই শক্তিশালী, তাহলে ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে ওদের কখনো কোনো ঝামেলা হয়নি? আর ওরা আমাদের সাথে লড়াইতে যোগ দিল না কেন? ওরা থাকলে হয়তো আমাদের ওই দ্বীপে যাওয়ার প্রয়োজনই পড়তো না। নীলের মনে যা যা প্রশ্ন আসছিল এক এক করে সবটাই করে ফেলছিল সে। কারণ বৈদ্য পরিবারের লোকেরা সহজে সামনে আসে না। অন্যভাবে বলতে গেলে বৈদ্য পরিবার প্রোফাউন্ড রিয়েলেমের শেষ রক্ষাকর্তা, এম্পায়ারের শেষ আশা। এম্পায়ারের হাইয়েস্ট অথরিটি ছাড়া ওদেরকে আদেশ করার অধিকার কারণ নেই। লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে চললেন নবাব গুহ। ব্ল্যাক ফাউন্ডেশন আমাদের আক্রমণ করলেও আমাদের তো কোনো ক্ষতি ওরা করতে পারেনি, তাই না? আগেই যদি বৈদ্য পরিবার ওদের সামনে দেখা দিত, তাহলে আমাদের আসল শক্তিটা ওরা জানতে পেরে যেত না। অবশেষে আসল কারণটা খুলে বললেন নবাব গুহ। সত্যি কথা বলতে নীল আর কুণাল প্রথমবার যখন ডিভাইন ল্যান্ডের লোকেদের মুখোমুখি হয়েছিল, তখন তারা অবাক হয়েছিল বটে, কিন্তু এই প্রাচীন পাহাড়ে বৈদ্য পরিবারের লোকেদের সাথে দেখা হওয়ার পর ওদের শক্তি সম্পর্কে এরা খুব একটা বেশি কিছু বুঝে উঠতে পারেনি। কিন্তু বৈদ্য পরিবার নিজেদের আসল শক্তি প্রদর্শন করতেই হতবাক হয়ে গিয়েছিল নীল। যদিও ওদের সামনে সে নাটক করছিল, কিন্তু হাজার চেষ্টা করেও ওদের গুপ্তবিদ্যার ঘেরাটোপ ভেঙে বেরোনোর উপায় সে বের করতে পারেনি। আর তাদের সেই শক্তির প্রভাব ওই লাল বাক্সেও দেখা গিয়েছিল। নীলের বারবার মনে হচ্ছিল যে বৈদ্য পরিবারের গুপ্ত বিদ্যার সঙ্গে কোথাও না কোথাও ওই লাল বাক্সের একটা যোগসূত্র রয়েছে। বেশ অনেকক্ষণ ধরে ভাবার পর হঠাৎ তার মুখের ভাব বদলে গেল। গম্ভীর মুখে নবাব গুহকে সে বলল, স্যার, আমার আরো একটা প্রশ্ন আছে। আপনি কি 10 দিশার নাম শুনেছেন? প্রাচীন দৈত্য 10 দিশা? মুহূর্তের জন্য চমকে উঠে নিজেকে সামলে নিলেন নবাব গুহ। তার চোখ দুটো এত বড় বড় হয়ে গিয়েছিল যে দেখে মনে হলো এখনই বুঝি ফেটে বেরিয়ে আসবে। একদম ঠিক, মাথা নেড়ে সম্মতি জানালো নীল। কুণালের জন্য এই সবকিছুই অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতন। না সে প্রাচীন দৈত্য সম্পর্কে কিছু জানে, আর না জানে আপার মার্শাল রিয়েলেমের কথা। সে নিজের জীবনে যা কিছু করতে চেয়েছিল, আপাতত সেই সবটাই করার সুযোগ সে পাচ্ছিল, আর তাতেই সে ভীষণ খুশি। প্রচন্ড অসাধারণ কিছু একটা করে দেখানোর ইচ্ছে কুণালের কখনোই ছিল না। উল্টো দিকে নীল ক্রমশই এত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিল যে বলার নয়। প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস জানতে পেরে তার মনের অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছিল। প্রথমে সে ব্ল্যাক ফাউন্ডেশনের সিংহাসনে বসতে চেয়েছিল,
কিন্তু এখন তার নতুন লক্ষ্য হলো বৈদ্য পরিবারের মাথা পর্যন্ত পৌঁছানো। ওদিকে তখন কোচবিহারের রায়চৌধুরী বাড়িতে বাড়ির অতিথিদের বিদায় জানাতে ব্যস্ত ধীরেন রায়চৌধুরী। সবাই চলে গেলে বোন কণিকার ঘরের দিকে এগোলো সে। কণিকার ঘরে পৌঁছতেই ধীরেন দেখল যে তার বোন ড্রেসিং টেবিলের সামনে বসে রূপচর্চা করছে। রায়চৌধুরী পরিবারের লোকেরা ওষুধ খেতে শুরু করার পর থেকেই কণিকার রূপ যেন একেবারে খুলে গেছে। তার মুখের ত্বক হয়ে উঠেছে চকচকে, আর বলিরেখাগুলো একেবারে মিলিয়ে গেছে। হঠাৎ করে দেখলে মনে হবে এক ধাক্কায় তার বয়স 15-20 বছর কমে গিয়েছে। ওদের সাথে ভালো করে কথা বলে নিয়েছিস তো? কখন লোক পাঠাবে ওরা? আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে মুচকি হেসে প্রশ্ন করল কণিকা। হ্যাঁ, কথা হয়ে গেছে। বেলপাহাড়ি গ্যাং নিজেদের 10 জন লোককে এখানে পাঠাতে রাজি হয়েছে। মনে হয় পরশুর মধ্যে ওরা পৌঁছে যাবে। নিজের কোটটা খুলে হাত দুটোকে একটু ছাড়িয়ে নিয়ে জবাব দিল ধীরেন রায়চৌধুরী। সে আরো বলল, এইবার আমরা পুরোপুরি তৈরি। নীলকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আর আমাদের নেই। রায়চৌধুরী পরিবার সিংহরায়দের ছত্রছায়া থেকে বেরিয়ে বেলপাহাড়ি গ্যাংয়ের হাত ধরল কবে? সত্যিই কি বৈদ্য পরিবার আর লাল বাক্সের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? কোন যোগসূত্র খুঁজে বের করার জন্য এমন মরিয়া হয়ে উঠেছে নীল?